চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারৈকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বড়ুয়াপাড়া, যেখানে মা আর মেয়ে দুজনকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি যে ছোট্ট ৫ বছরের ছেলে সন্তান, তাকে গুরুতরভাবে আহত করা হয়েছে। এখন আমরা সেই বড়ুয়াপাড়ার সেই গ্রামের সে বাড়িটিতে আছি, যে বাড়িতে মূলত আসলে মা আর মেয়েকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রাতে মূলত রাত ১১টার পরে মূলত এই ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো পরিবার আসলে শোকে স্তব্ধ, পুরো এলাকা আসলে পুরো বাড়ি শোকাহত। কারণ এমন একটি জঘন্য নৃশংস ঘটনা ঘটেছে, যেটি আসলে মা আর মেয়েকে এখানে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতে হত্যার পুরো আমরা আসলে পুরো একেবারে যে ঘরের যে মেঝে, সে মেঝে আসলে রক্তে ভরে আছে। যেহেতু দুজন মানুষকে একেবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আর আহত করা হয়েছে একেবারে ছোট্ট ৫ বছরের ৪ থেকে ৫ বছরের শিশু সন্তান, যাকে আসলে নির্মমভাবে আসলে তাকেও হত্যার চেষ্টা হয়েছে। যদিও ভাগ্যক্রমে আসলে সে বেঁচে আছে। আমরা একটু প্রথমে যদি আসলে তার সাথে একটু কথা বলি। আঙ্কেল, নাম কি তোমার? একটু বড় করে কথা বলো। নাম কি তোমার? বলো বলো না বলো না, বলো বলো না, সুন্দর করে বলো। আর তোমার মাথায় আঘাত করছে কে? মাথায় আঘাত করছে কে? বলো নাম বলো বলো না এখন বলছো না। আচ্ছা, আপনি কি হন? আমি আমার মেয়ে আর ওয়াইফ আর কি। আচ্ছা, আপনার তো সন্তান। জি। আপনার স্ত্রী এবং কন্যা দুজনকে আসলে এই যে নির্মম এবং নৃশংসভাবে মারা হলো। ঘটনাটি আসলে আপনার পরিচয়টা দিবেন, একটু আপনার নাম বলবেন, পাশাপাশি এই ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, আপনি আসলে কি জানেন? চ্যানেল 24 না? আসসালামু আলাইকুম। চ্যানেল 24-কে আমি সেনামতি গ্রামের না না প্রাপ্ত সুদিন মেম্বারের বাড়ি থেকে আমি সুজন বড়ুয়া বলছি। কালকে রাত্রে আমার ওয়াইফ এবং আমার কন্যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার নিজ বাড়িতে। আমাকে যখন 11টার দিকে ফোন দেয় বলে যে আমার পাশের বাড়ির বৌদি একটা তোমার ওয়াইফ আর মেয়েকে নির্মমভাবে কোপানো হয়েছে। তখন আমি চিটাংশ থেকে রওনা দিকে আসি, দেখি আমার ওয়াইফ উঠানের মধ্যে পড়ে রয়েছে, মেয়ে ওই রান্নাঘরে পড়ে রয়েছে, আর ছেলেটা এখানে কোপালের মধ্যে খুব দেখতেছি। দেখার পরে ওনাকে মেডিকেল নিয়ে চিকিৎসা করে আনছি। এখন এই আর আমার মেয়ে আর ওয়াইফকে ওই থেজু বড়ুয়া নাকি মারছে। এটা প্রমাণ দিছে যে যখন এই আমাদের পরিবার বিনার মধ্যে অনেকে শুনতে যায় চিল্লি কেন চিল্লির কারণে এরা আইসে দরজা বাজিয়ে দিছে, দরজা ভিতরে লক করতেছে। লক করার পরিপ্রেক্ষিতে এখন এরা এই আমার ওয়াইফ এসে দরজাটা খুলে দিয়ে এই বাচ্চাটাকে ওদের সামনে আগায় দিছে। আগায় দেওয়ার পরে বলতেছে যে এই আমার একটা দাদা আছে, 2-3টা বদি আছে, এরা জিজ্ঞেস করতেছে তোমাকে কে মারছে। তো উনি বলছে, আমার ওয়াইফ বলছে যে তেজে বড়ুয়া মারছে, আমাকে শেষ করে দিয়েছে। আমার তেজে বড়ুয়া আমার মারছে, আমার মেয়েকে মেরে ফেলছে, আমাকে মেরে ফেলছে, তেজে বড়ুয়া মারছে। এর পাশাপাশি আমার ছোট্ট স্যার 5 বছর শিশুকে জিজ্ঞেস করছে, উনিও বলছে যে এই আমাকে তেজু আঙ্কেল মারছে। তাই আমি বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার ওয়াইফ এবং আমার মেয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সরকারের কাছে। ফাঁসির আদেশ নিবেদন করে ফাঁসি চাই। ও সম্পর্কে আমার স্বাস্থ্য ভাই হয়। কেন করছে? আমি যখন বৃহস্পতিবার আসি, তো শুক্রবারে আমরা একটা টিউবওয়েল বসেছিলাম এখানে, ওটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। হওয়ার পরে আমরা সবাই একসাথে বসে এটা মীমাংসা করে ফেলি। মীমাংসা করার পরে আমাদের বাড়িতে এসে আমরা 5-6 জন তেজু বড়ুয়া সহ চা নাস্তা খেয়ে উঠানের মধ্যে অনেক আলাপ আলোচনা করি। এখন এই দিন তো শুক্রবার চলে যায়, আর আমি তো সকালে চলে গেছি শহর, আমি চাকরি করি, শহরে চলে গেছি। এখন রাত্রে দেখি যে ফোন যায় এই ব্যাপার আর কি। এখন ওনার সাথে আমার কোনো ঝগড়া বিবাদ কিছু নাই। তবে উনি আজ থেকে 2 বছর আগে ওর মা এবং উনি
বারবার আমাকে ফোন করে বাড়িতে আসলে, বাবারে আমার ছেলেটা তো বিদেশ থেকে আসছে, চাকরি বাকরি কিছু নাই, একটা কিছু করে দেন, একটা চাকরি দে, না হলে কিছু টাকা দে, এইভাবে বলতো। তো বলতে বলতে হয়তো কিছু টাকা আমার কাছে আছে ছিল বিদায়, এখন ওনাকে আমি 55,000 টাকা দিই। 55,000 টাকা আমার কাছ থেকে নিয়ে একটা সিএনজি নিছে, ওইটা নিয়ে ও না সিএনজি নিছে প্রথমে ওই সোনাদার ফোয়াইবে তো নিয়ে দেয়। তো উনি সিএনজি নিয়ে চালাই পরে ওটা বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে আবার বলতেছে দাদা আর কিছু টাকা দাও, আমি একটা অটো নিব। আমি বাইরে আমার কাছে আর টাকা নেই। তারপরে না ভাইতে তার মানে এমন গেয়া করে, মানে কথা কইছে না স্বয়ং ভগবান নামিয়েছি। তারপরে দিছে 12,000 টাকা আইসে, এটাও দিছি। এটাও দেওয়ার পরে আবার কিছুদিন পরে মা ছেলে আইসে আমার বাইপুত লাগে একটা 19 আবার আমার বাড়িতে এসে বলছে আমাদের আবার কিছু টাকা দে। আবার দিছি 50,000 টাকা, মোটে 1,17,000 টাকা আমি দিছি ওনাকে। ওগুলো আমার ডকুমেন্ট আছে। না ফেতো না, ওনারা নিচে ওই মানে আপনাকে বললাম না চাকরি বাহিনী মানে কিছু একটা কর্ম করার জন্য। তো ওনারা কিন্তু আমি এমনি দিই নাই, আমাকে কিছু ইন্টারেস্ট দিত, আমার কিছু লভ্যাংশ দিত। আবার এরা এটাও বলছে আমাদের তুই চাকরি বাহিনী নাই বিদায় তোর আমি এই টাকা দিতেছি, কিন্তু এই টাকা দিয়ে আমি ভাত খাইতেছি না। তুই যদি কিছু টাকা দে, এগুলো আমি এদিকে দাম দক্ষিণে করে দিই, এগুলো আমি খাই না। কিন্তু টাকা নিতে তো তোর কাছে আমি খুঁজবো না, তুই সময় টাকা দিয়ে দিবি, হয়তো ঠিক আছে দাদা। কিন্তু টাকা পয়সা নিয়ে এই পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই। কিন্তু এখন এই যে ঘটনার পরে বুঝতেছি যে একমাত্র আমার পরিবারের প্রতি ও যে কাজটা করছে, মনে হয় ওর যে টাকা দিছি টাকার ডকুমেন্টগুলো আমার কাছে আছে। এগুলো কি বলে স্ট্যাম্পগুলো আছে, স্ট্যাম্পগুলো নেওয়ার জন্য আসছে, হয়তো ওই জন্য আমার পরিবারকে হত্যা করছে। এই যে পরিবার বউ হারালেন, মেয়ে হারালেন, এখন এই ছোট্ট সন্তান সহ কিভাবে কি করবেন? কি করবো, আমি তো দিশাহারা হয়ে গেছি। আমি কি করবো আমি তো নিজেও জানি না এখন কি করবো। এখন সব আল্লাহর কাছে আর কি। এখন আমি আমার পরিবারের মৃত্যুর জন্য আমি ওনার মৃত্যুদণ্ড নিবেদন করছি, ফাঁসি চাই। আপনি কি করেন? আমি খালা মাসি আত্মীয়। হ্যাঁ, আচ্ছা, কি বলবেন এই ঘটনা নিয়ে আসলে? ঘটনা তো আমরা তো এখানে ছিলাম না, এখন যে কাজটা করছে এটা ফাঁসি ছাড়া আর কিছু চাই না। আমার বোন ভূতর কেউ নেই, হর জায়গায় বাবা মারছে, বাবা মরতে পারে না, এটা হচ্ছে আমার বোন ভূতর, আর কিছু নেই। যেমনি হেরা যেভাবে মারছে এর 1 সপ্তাহের মধ্যে এর মৃত্যু চাই, এইটা চাই, আর কিছু নেই। এই আমার দাদু নিয়ে কোথায় যাবে, কি করবে, এটা আপনাদের কাছে আবেদন, সরকারের কাছে আবেদন, আর কিছু চাই না। এই শাস্তিটা যেন তাড়াতাড়ি পেয়ে যায়, এইটা হয়েছে, আর কিছু কিছু চাই না। আমার ছেলের বউ, আমার বোন ভূত, আমার ছেলে, আমার বোন ভূত, আমার ছেলে, আমার বাড়ি ওই পাতুয়া গ্রামে। আমি আসলে আমার নাতি, আমার ছেলের বউ, এরা যে যা কিছু করে আমি এটা বলতে পারি না। আপনাদের আবেদন, সরকারের আবেদন, যেমনি এর হত্যার যেন যেভাবে ইয়ে করে আপনারা দেখাতে পারেন, এটা আমরা আর কিছু না এটা দেখতে চাই। আপনারা ঘটনার সময় ছিলেন? ঘটনার সময় না, আমি ঘটনার পরে আসছি আর কি। ধন্যবাদ আপনাকে। আমাকে আমার মামাতো ভাই ফোন দিছে একজন, মামাতো ভাই, এটা আমার মামার বাড়ি। হ্যাঁ, মামাতো ভাই ফোন দিছে, বলে যে দাদা এখন ঘটনা হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। আমার বাড়ি হচ্ছে ওই পাশে। আমি এসে দেখি তখন মারা যায়নি, বৌমা মারা যায়নি, এখানে পড়ে আছে, কিন্তু ব্লাডের জন্য একে টাচ করা যাচ্ছে না, পুরো ফ্লোর পর্যন্ত ব্লাডিং হয়ে গেছে। একে এখানে স্টেপ করছে, 4টা না 5টা স্টেপ করছে, তখন ওইগুলো দিয়ে ব্লাড বের হচ্ছে। আমি কি করছি, 2-3 জন মানুষ দেখে একটা গামছা নিয়ে আমি তখন ওই যেখানে স্টেপ করছে ওইগুলো বাঁধার চেষ্টা করছি, বুঝছেন তো। বাঁধার চেষ্টা করার পর তখনও ও জীবিত ছিল, ও আমাকে না, মানে ওখানে যারা আছে
হয় আমাকে অমুকে মারছে, অর্থাৎ বুঝছেন, অমুকে মারছে, অমুকটা কে নাম? তেজো, তেজো নাম বলছে, তেজো নাম বলছে। তখন আমি আসছি যে আমি দর্শকের ভূমিকা পালন করতে, আমি তো জানি না, আমাকে ডেকে আনছে বিদায় আমি আসছি, আমার বাড়ি তো এই বিটায় না। তখন তেজো আমাকে ছুরি মারছে, তো ছুরি মারছে, ঠিক আছে। এখন আমরা কি করছি, ধরে পরে একে ওখানে নিয়ে গেলাম, ওই যে একটা গোলা আছে ওখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তখন এই ছোট ছেলেটা এখানে বসা ছিল এর কোলে, এ বলতেছে আমাকে, তেজো বাবা আমার মাকে মারছে, আমাকে মারছে তেজো বাবা। তো ঠিক আছে, এটা তখন পুলিশ আসলো, পুলিশ আসার পর পুলিশ কে বা কারা ভিডিও করছে তখন, বুঝছেন, যখন বলতেছে স্টেটমেন্ট দিচ্ছে বউ, তখন ভিডিও করছে, ভিডিওটা পাবলিশড হয়েছে। পাবলিশড হওয়ার পর পাবলিশড হওয়ার পর তখন আচ্ছা, আপনারা তো এখানে ছিলেন হিসেবে এই যে মানে ও মারার কারণ কি হতে পারে? এটা আমরা জানি না, এটা আমরা কারণটা জানি না। যেটা জানি না আমি একটা মিথ্যে বলতে পারবো না তো। এবং কোনোদিন শুনিও নাই একটা ঝগড়া করছে বা এই ফ্যামিলির সাথে বা কিছু হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, কিছু হয়েছে, এটাও কোনোদিন শুনিনি। একটা পাড়ার মধ্যে বিটার মধ্যে কিছু হলে ঝগড়া আছে, চিল্লে হয়, তো এরকমও কিছু শুনি নেই। তেজুর পুরো নাম কি? হ্যাঁ, রিমন বড়ুয়া তেজো। বয়স কত? বয়স হবে 30 আপ হবে। আমরা আরো একজন প্রত্যক্ষদর্শীর সাথে যদি একটু কথা বলি। খালা, আপনিও তো ছিলেন, দেখলেন, আসলে কিভাবে কি ঘটলো বলেন তো? এভাবে আমি ঘুমিয়েছিলাম, ওই আওয়াজটা পেয়েছি পরে আমি মনে করছি ওই আমার জালটা বউর সাথে মানে ঝগড়া করতেছে। তো আমি দরজা খুলি দেখতেছি যে ও জালটা ওই দিকে দাঁড়াইছে। তো ওই খাদ্য যাবে খাদ্য নয় আর নয়, মনে হয় ফিনতি মা হদে ফরাল্লাই বলি সমস্যা ইয়া করার, মানে ঝগড়া ইয়া করে। তো ওই আইনে অফিনতে দরজা খোল না, খেয়ে দে তোরা, তুমি খেয়ে দেন করে দরজা বাজছে আর ওই আজ জ্বালিবে আইনে দরজা খুলি দেওয়ানোর পর বাচ্চাও আর খোলত মানে বর্মা করে নিয়ে গিয়ে গইবে, বেশিরভাগ আরঙ্গা তাকে ছোট বাচ্চাইবে। তো এইটা মা নাই ফরে গিয়ে গই, ও ফরে যাওয়ানোর পর সদা আর মাঝি দে ওই তেজ আজ মারি ফেলে গিয়ে আর মাঝি আর বাচ্চারও মাঝি একজন এই দূর কথা ইয়েন। তারপর ও তো মারা যায় না, ও আধা ঘন্টা মতো আসিল, মানে মেডিকেলে নেবে, গাড়ি আসবে, এই করতে ও মারা গেছে। মেয়েটা এখানে সঙ্গে মারা গেছে, এটা আমরা জীবিতও দেখি নাই। শুনছিলেন, আমরা একটু যদি বলেন আসলে খালা আপনি কি দেখলেন আসলে এমন একটা নৃশংস নির্মম ঘটনা? আমরা কি দেখছি, এখন আমি ঘরে বসছি, প্রথম আমরা দরজায় বসে আসছিলাম, থাকি ও কথা তো কুদা লাগে, ও ঢুকে গেছে, আমার জালও ঢুকে গেছে। কিন্তু আমিও ঘরে যাই, আমি ঘরে আসে আমার ঘরে চেয়ারত বেশি বসার পরে চিল্লি শুনি রায় কেন যে মানে চিন্তা করে তো হইকে তো আবার হইকে তো নাই রায় চাই সনের পরে আই কেন আর ডেইলত বাইর দিয়ে নাঙ্গো থিয়ে এলো আর তুই এটাকে সাথে আর জালো আর দেখিয়ে দিবে মনে করছে আর গো ঝগড়া বাজি আর দৌড়ে আর নয় এই মানে তারা মাইজি মনে হয় ইবো হয়তো তুই আইয়ু হয়ে না আর দুজন আসছি আইনি দরজা বাজি ও ফিয়ানি মা তোর কি দরজা কল ফিয়ানি মা ওই ফুয়া বাসাই বেলায় এবার তার মানে তৈস নইস করি ফেলার এবার ফুয়া বাসাই বেলায় ফুয়া লই গে তাড়াতাড়ি দৌড়িয়ে দরজা রুখ কুলে দিই সামনে দিই কুলে দিই মত তোরা ফুয়াও সারা দিই এবার দরজ করে ফরি গিয়ে দশ গই যত ফরি গিয়ে কই এবার খালি মুখে আবাস আছে কি হদে আর এক জনের শেষ করছি তেজি আর দিব জাগাত মারি ফেলে গিয়ে আর এই কেন করছিস আর এই মাঝে মানে কি ইতে ইন্দে হাড়ে দিগি মানে এটা হাড়ে দিগি মানে রক্ত লয় মুখ দেখানো যায় তখন না সাইন্য পারি গিলে হল যে মেঢাদের বুঝছো না তখন এর দূরতে দেখিলাম মানে এ ফুয়ারও হই আর এ ফুয়া খাদে তেজ আঙ্কলের মাঝি আর মারো মাঝি আর দিদিরও মাঝি ইতার সাইডে ইয়ান মাঝি আহ দৌড়িতে মাথার রক্ত কা আর জালুর হই দে হদিতার মার গাতুন বাইজি আহদি নয় ইতার ইসুরি মেজি ভালো আজ তো তাঙ্গ চুলা আলোক গজ্জি সাইডের দরদরে রক্ত আইয়ে তাড়াতাড়ি তৈলা দিয়ে মুছি ফেলায় মুছি না আর দুজন খুলে লব এদিকে হতক নাই লয় কলত হতক নিবে লই তারপরে সাইডে আর জালরে দূর ওই লই গিয়ে ইয়ে নিন হতক আছে তারপর মৃত্যু
আচ্ছা, আমরা যদি একটু জানতে চাই যে আসলে এই যে নির্মম নৃশংস ঘটনা, আসলে আপনারা কি বলবেন এই ঘটনার প্রেক্ষিতে? এই ঘটনার প্রেক্ষিতে বলতে আমি তো অফিসে ছিলাম, আমি সন্ধ্যায় 8টার দিকে চলে যাই। আমার নাইট ডিউটি ছিল গত সপ্তাহ, শনিবার থেকে আমার ডিউটি, শুক্রবার বন্ধ ছিল। শুক্রবার ওইখানে খেলতেছিল, প্রিয়ন্তীদের সাথে কথা হয়েছিল। তো কালকেও দেখছিলাম, কালকে আমি যেহেতু আমার নাইট ছিল দেখতেছি এখানে বিকেলে টিউশন পড়তেছে ওদের টিচারের কাছে। তো আমি তো সন্ধ্যে রাতে চলে গেছি ডিউটিতে। তো আমি অফিসে ছিলাম, কল আসছে আমার পিছনে, আমার বাবাকে কল দিছে। তো ওই আমার ঘটনার প্রেক্ষিতে কি বলবেন এমন নির্মম এমন নির্মম ঘটনার জন্য আমরা একটাই দাবি চাই, পুরো পরিবার থেকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা গ্রামবাসী থেকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা ফাঁসি রায় ছাড়া আর কিছু চাই না, আর এই সুষ্ঠু বিচার ছাড়া আমরা 2-3 দিনের ভিতরে চাই, আমরা ফাঁসি চাই, আর কোনো কিছু চাই না। এই যে ছোট্ট মেয়েটার বয়স কত ছিল? মায়ের বয়স হয় 14-15 বছর। এই মাইয়া ক্লাস 9-এ পড়ে। ক্লাস 10-এ পড়ে একটা মেয়েকে, তার মাকে সহ এবং পুরো একটা পরিবারকে এভাবে শেষ করে দিতে চাইলো। কি বলবেন এই ঘটনা? আপনার তো আত্মীয়, আপনারাও তো পাড়া প্রতিবেশী। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি হলো তালসরা, তালসরা সেনামতি মাহাতা এবং আরা সলম্বর ওয়ার্ড। এই ঘটনার বিপক্ষে মনে করো ফজল লতিক মানে আমরা যা শুনিলাম তা এড়ে মনে করো সত্য, মনে করো ঘটনার কিল্লে হয়েছে এটা হনকিয়াই মূল্য তো হইতে পারে না, মানে অতর্কিত ঘটনা। টাকা পাইলে পয়সা পাইলে মনে করো মানুষের একান সহ্য জগারাত তৈলে হইতে দেওয়া একান সহ্য হইয়ে জগারাত হইয়ে ইয়ে নলে বলি এর কে বিষয়। আর সহ্য হইলি টাকা পয়সা লই হইলে স্বামীর লই হইব, স্ত্রীর লয়, মেয়ার লয়, তখন কিছু হবে কিছু নেই। তৈলি বিয়ে দুঃশনীমূলক হত্যা করেছে। এটার আমি হইলাম থালসারা গ্রামের একটা বিএনপির এই মূল দলের আহ্বায়ক। তৈলি উনি যে ছেলেটা মারছে ওটা হলো আওয়ামী লীগের সলম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তৈলি উনি এই দেশে মানে আরও হয়েকখান ঘটনা আগে করছে, মানুষ লইয়া আগে হয়েকখান ঘটনা করছে। তৈলি এটার আমরা চাই এখন ফাঁসি। অর্থাৎ এই যে পারুইকরা ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন না ওয়ার্ড আওয়ামী 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমন বড়ুয়া। আচ্ছা, তো সে কি মানে তার আগে থেকে কি সেই রকম অপরাধ প্রবণ মানে অনেক কিছুর মানে মাতামাতি করলে অনেক কিছুর মানে কি উনি মানে কি হান ফাঁকাফাঁকি করে, ঝগড়া করে, বিতর্কিত করে। আজকে বলি না, আগেও এটা করছে। তৈলে এখন ওনার স্বামীও নেই, ও আসলে মাইয়ার মা। তৈলে স্বামী হইলে দে শহরে চাকরি করে। তৈলে এই গরম মেজে মনে করো হত্যা করে অতিরিক্তভাবে গরম মেজে গলিয়ে ও মানে তারা মা জিয়ের হত্যা করে ফেলেছে। মা জিয়ের হত্যা করে ফেলানোর পরে সে যে 5 বছরের একটা শিশু, 5 বছরের শিশুটা এটা তখন কিছুতেই মনে করো নমুনা কিছুতেই নেই। তাহলে এটারও মারি ফেলবার জন্য মানে কি মাথায় বাড়ি চুরি দিয়ে আঘাত করছে, এ 6 সিলাই নাকি 7 সিলাই হয়েছে। তাহলে ওনার বিচারটা আমরা সরকারের কাছে আবেদন করেছি। আমার নাম হলো জেবল হোসেন। জেবল হোসেন। ও হচ্ছে রিমন বড়ুয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একটু যদি আমাদের স্কুলের ওনার সহপাঠী, আচ্ছা একটু আচ্ছা আমরা আসলে যে ছোট্ট শিক্ষার্থী ক্লাস 9-এর শিক্ষার্থী প্রিয়ন্তী বড়ুয়া, যাকে আসলে নির্মম নৃশংসভাবে ক্লাস 10-এর এই যে শিক্ষার্থী প্রিয়ন্তী বড়ুয়া, যাকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার সহপাঠীরাও এসেছেন। আসলে আমরা একটু যদি তার সহপাঠীদের কাছে জানতে চাই আসলে এই ঘটনায় আপনাদের বান্ধবী সহপাঠী এভাবে চলে গেল, কি বলার আছে? আসলে এটা অনেক কষ্টের কথা, দুঃখের কথা, মানে এটা বলা যায় না, মানে অনেক। কিন্তু ঘটনা শুনছি, যতটুকু শুনছি, এভাবে মানুষ কিভাবে একজনকে একদম ছুরি দিয়ে আঘাত করে, সেটা হচ্ছে তার বাবার সাথে হয়েছে, কিন্তু তার বাবার সাথে সেটা করতে পারে এরকম মানে মেয়েকে কেমনে পারে? এটা মানে জানোয়ার বলা যায় ধরতে গেলে। মানে এভাবে কেউ মানে ছুরি দিয়ে আঘাত করে, মানে আমাদের বয়সে ও আমাদের প্রত্যেক দিন ক্লাস 10-এর ছাত্রী প্রিয়ন্তী বড়ুয়া। ও আমার প্রত্যেক দিন সকাল 10টা যখন সিম্পল শুরু হয় তখন ধর্মপাঠ করে ও, সেজন্য প্রত্যেক দিন করে। সেজন্য আমাদের বেশি দেখা মানে আমাদের সাথে কথা হয় না তেমন একটা দুঃখের বিষয়। দেখতে মানুষটা প্রতিদিন দেখা হয়, সেই জন্য এটা। আচ্ছা, আমরা যদি জানতে চাই আসলে এই যে বান্ধবী সহপাঠী এভাবে নৃশংসভাবে তাকে মেরে ফেলা হলো, কি বলার আছে? আসলে এটা একটা অমানবিক কাজ করা হয়েছে আসলে আমাদের বান্ধবীর সাথে। তাকে আমরা প্রত্যেক দিনই এসএমটির সময় দেখতাম, সে কোরআন মানে ধর্মগ্রন্থ পাঠ করতো। তার মানে একটা দুঃখের বিষয় বলতে চাইলে আমার যে খুন করে তার শাস্তি চাই খুবই দ্রুত।
আর কি বলবো, আমাদের আসলে অনেক খারাপ লাগতেছে। আমাদের ক্লাসমেট ছিল, প্রতিদিনই দেখতাম। হ্যাঁ, আমরা ফাঁসি চাই, যত দ্রুত সম্ভব তত দ্রুত। তার ফাঁসি চাই, তার বিচার চাই আমরা। যেভাবে মানে অনেক মানে টাকা দিয়ে খুন করে টাকা দিয়ে বের হয়ে যায়, 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে বের হয়ে যায়, কিন্তু আমরা তা মানবো না। 2 থেকে 3 দিনের মধ্যে তাকে ধরে তার ফাঁসি চাই। মানে আর কোনো কথা নাই, তার ফাঁসি হতে হবে 2 থেকে 3 দিনের ভেতর। আমরা শুনছিলাম আসলে যে তার যে বান্ধবী তারাও আসলে এসেছেন। আমরা যদি একটু দু একজন বান্ধবীর সাথে একটু যদি কথা বলি, প্রিয়ন্তী আসলে কেমন ছিল সবকিছু মিলে, তার সাথে এই যে নির্মম ঘটনাটা ঘটলো, কি বলার আছে আসলে সহপাঠী হিসেবে, বান্ধবী হিসেবে? ও কেমন সেটা বাসায় প্রকাশ করা যাবে না। আমাদের ক্লোজ ফ্রেন্ড ছিল, একসাথে বসতাম প্রতিদিন, একসাথে ওরা টিফিন নিয়ে চাইলে আমাদের জন্য সহায় দিত, সবসময় একসাথে খাইতাম, সবকিছু একসাথে ছিল, সবসময় একসাথে থাকতাম। 2টা ম্যাচ আমাদের জন্য থাকতো এবং ওকে নিয়ে সবসময় হাসি ঠাট্টা করতাম। ও আমাদেরকে একটা কোনোদিন কোনো কথা বলতো না, সবসময় ওকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করতাম। আর ওর জীবনে কোনো প্রবলেম ছিল সেগুলো আমাদেরকে বলে নাই, ও সবসময় হাসি খুশি থাকতো। লাস্টে যেদিন বৃহস্পতিবার গেছিল ওর সাথে আমরা অনেক মজা করছিলাম, মানে আমরা এগুলো ভুলতেই পারছি না। স্বপ্নে ভাবি নাই যে ওকে এভাবে দেখতে আসবো কোনোদিন। ওকে যে এরকম করছে তারও সুষ্ঠু বিচার চাই আমরা। ওকে 2-3 দিনের মধ্যে খুঁজে বের করা হোক, শাস্তি দেওয়া হোক, ওকে ওদের যেভাবে মারছে ওকে ওইভাবে মারা হোক, ওর জন্য ফাঁসির আয়োজন করা হোক। আমাদের দাবি শুধু এতটুকুই, আমার বান্ধবীর সুষ্ঠু বিচার চাই। আমরা শুনছিলাম আসলে প্রিয়ন্তীর যে বান্ধবী, তারা তার সহপাঠী বান্ধবী তারা এসেছেন। তারা আমরা যদি একটু যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের জায়গাটি যদি একটু আপনাদেরকে দেখাই, সে ঘটনাস্থলে আমরা মূলত যে জায়গাটিতে আমরা দেখছি পুরো মেঝেতে আসলে রক্ত পড়ে আছে, যেখানে আমাদের যারা প্রত্যক্ষদর্শী তাদের যে বক্তব্য, সে বক্তব্য অনুযায়ী যদি আমরা আসলে একটু ঘটনার যে স্থান সেটি যদি দেখাই, আমরা মূলত রান্নাঘরে, অর্থাৎ রান্নাঘরে মূলত তাকে আসলে প্রথমে যে ছুরিকাঘাত করা হয়, সেই রান্নাঘরে আমরা আছি। আসলে পুরো মেঝে আসলে যেহেতু রক্তাক্ত, যার কারণে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সীমাবদ্ধতা, তার কারণে আমরা আসলে আপনাদেরকে রক্ত দেখাতে পারছি না। তবে ঠিক এই জায়গায় যে প্রিয়ন্তী বড়ুয়া সে আসলে পড়েছিল মৃত অবস্থায়, তাকে এখানেই হত্যা করা হয়। আর এছাড়া যে রান্নাঘরের যে বাকি জায়গাটা, সেই জায়গাটা পুরো জায়গাটি আসলে এখনো তাদের যে স্মৃতি, তাদের যে আসলে ব্যবহার্য জিনিসপত্র সবকিছু এই জায়গাটি দিয়ে মূলত আসলে হত্যা করার পর হত্যাকারী আসলে এই পেছনের দরজা দিয়ে মূলত সে পালিয়ে যায়। এমনটি আসলে এখানে প্রত্যক্ষদর্শী যারা তারা বলছেন। হত্যা করার পর মা, মেয়ে এবং ছেলে 3 জনকে আসলে ছুরিকাঘাত করার পর হত্যাকারী এই পেছনের দরজা দিয়ে মূলত পালিয়ে যায়। ঘরে ছিলই আসলে প্রিয়ন্তী বড়ুয়া, তার মা এনি বড়ুয়া এবং তার যে ছোট সন্তান, তারা 3 জনই ছিল। সেই সুযোগে আসলে মূলত রিমন বড়ুয়া আসলে এই ঘরে প্রবেশ করে আসলে যে যেমনটা আমরা জানছিলাম যে আসলে রিমন বড়ুয়া মূলত যে জায়গা অর্থাৎ যে কাগজ, অর্থাৎ হ্যাঁ যেটি ছিল, আমাদের দাবি একটাই, তার ফাঁসি 2-3 দিনের ভিতর। এখন বাংলাদেশ সরকার দেখতেছি মানে 5 লাখ 10 লাখ টাকা প্রশাসন দিয়ে তাদের কোনো শাস্তি হয় না। এদিন রামিসা হত্যাকাণ্ডে দেখছিলাম মানে খুনি আছে কিন্তু ধরতেছে না, তাও আমরা মানবো না। এখন যে প্রশাসন চলতেছে, টাকা দিলে মানে বের হয়ে যাচ্ছে, অপরাধ সামনে হত্যাকাণ্ড করে চলে যাচ্ছে, কিন্তু তার কোনো বিচার হচ্ছে না। আমরা এই 2-3 দিনের ভিতর প্রশাসনকে বলতেছি 2-3 দিনের ভিতর তাকে ধরে তার পাশে যেভাবে হোক, আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতেছি যেভাবে হোক তাকে 2-3 দিনের ভিতর, আমাদের একটা দাবি তার ফাঁসি চাইতে। সে আমাদের একজন ক্লাসমেটকে অমানবিক মানে খারাপভাবে মেরেছে, সেটা আমরা সহ্য করতে পারতেছি না, তার জন্য আমরা তার ফাঁসি চাই। দাবি সেটাই আমাদের।
প্রিয়ন্তীর যে বন্ধুরা বান্ধবীরা তারা সবাই এসেছেন, যদিও প্রিয়ন্তী নেই। সে ঘরে মূলত এই ঘরে প্রিয়ন্তীর বাবার থেকে প্রিয়ন্তীর বাবার যে চাচাতো ভাই তিনি মূলত আসলে টাকা নিয়েছিলেন। সেই টাকার যে কাগজপত্র অর্থাৎ টাকা নেয়ার যে প্রাথমিক এই কাগজপত্র করা হয় সেই কাগজ নিয়ে যাওয়ার জন্যই মূলত আসলে এই যে প্রিয়ন্তী এবং প্রিয়ন্তীর মাকে হত্যা করা হয়েছে আর ছোট্ট শিশুটিকে আসলে ছুরিকাঘাত করা হয়েছে। যদিও ভাগ্যক্রমে সে বেঁচে আছে। এখন মা এবং বোনকে হারিয়ে যদিও এই অবুঝ শিশুটি আসলে বোঝার উপায় নেই যে তার মা এবং বোন আর কখনো আসলে পৃথিবীতে কখনো আসবেন না, তাকে দেখবেন না, তাদেরকে দেখবেন না, সেই বিষয়টি অনুভব করার বয়সও যদিও তার হয়নি। তবে ছোট্ট শিশুটি আসলে সেও যে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত সেটি এখনো তার যে মাথার যে সেলাই ব্যান্ডেজ সেটি দেখলে আসলে বোঝা যাচ্ছে। আর পুরো এলাকায় আসলে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এমন একটি ঘটনায় আসলে পুরো এলাকাবাসী ক্ষুব্ধ। যে হত্যাকারী যার দিকে অভিযোগ মূলত সে অভিযুক্ত রিমন বড়ুয়া, সে রিমন বড়ুয়া আর যে সে শাস্তি তারা দাবি করছেন, ফাঁসির দাবি করছেন তারা। এবং যেটি আসলে এখানকার স্থানীয় একজন বিএনপি নেতা তিনি বলছিলেন যে আসলে রিমন বড়ুয়া আগে থেকে আসলে এমন অপরাধ প্রবণ ছিল, তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে আসলে তিনি দাবি করছেন। যদিও এই পুরো বিষয়গুলোর আসলে আমরা নিশ্চিত করে অর্থাৎ আমাদেরকে নিশ্চিত করেনি কেউ এইসব তথ্যগুলো, পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি আসলে ঘটনা কে ঘটিয়েছে বা তার পরিচয় কি, তিনি আসলে কি করতেন, কেন এই ঘটনা, পুরো বিষয়টি আসলে তদন্ত চলছে। তদন্তের প্রেক্ষিতে আসলে মূলত পুরো বিষয়গুলো সবই জানা যাবে। পুরো ঘরের যদি আসলে স্মৃতি, সে পুরো ঘরে কিন্তু পুরো পরিবারটির আসলে স্মৃতি এখনো জড়িয়ে আছে। যে আসলে তিনি অর্থাৎ প্রিয়ন্তীর বাবা তিনি একজন আসলে সিকিউরিটির চাকরি করেন, তিনি যার কারণে চট্টগ্রাম শহরে থাকতেন। সেই সুবাদে আসলে এখানে যেহেতু অভিভাবক ছিলেন না সেই জায়গায় আসলে আমরা দেখছি যে আসলে প্রিয়ন্তীর ছবি এবং তার যে একটি সার্টিফিকেট আমরা দেখছি, প্রভাতী ধর্মীয় বৃত্তি সনদ, অর্থাৎ একটি বৃত্তি সে পেয়েছিল, সেই বৃত্তি সনদ এখনও তার ঘরে টাঙানো, যেটি আসলে তার স্মৃতি। সে আসলে A+ পেয়েছিল 5ম শ্রেণীতে। আর আমরা যেটি আসলে দেখছি যে মা এবং মেয়ে দুজনের যে ছবিটা সেটা যদি আমরা আসলে দেখাই যে আসলে প্রিয়ন্তীর মা এনি বড়ুয়া এবং সাথে পিয়াস বড়ুয়া, তিনজনের যে ছবি সেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এই ছবির দুজনই ইতোমধ্যে চলে গেছে পৃথিবী ছেড়ে, তাদের মরদেহ এই মুহূর্তে থানায় রয়েছে। থানা থেকে সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে ময়না তদন্তের জন্য। তারপরে আসলে যে আইনি কার্যক্রম সেটি শেষে মূলত আসলে আবার গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে, নিয়ে এসে যে সৎকার অর্থাৎ ধর্মীয় রীতি অনুসারে যে সৎকার সেটি আসলে করা হবে। বলতে গেলে এই যে পারৈকড়া ইউনিয়নের বড়ুয়াপাড়া এখন পুরোটাই আসলে শোকস্তব্ধ। যে নির্মম নৃশংস ঘটনা ঘটেছে সেটির আসলে এমন নির্মম নৃশংসতার সাক্ষী আসলে তারা হননি, সেই কারণেই তারা মূলত আসলে সবচেয়ে বেশি শোকস্তব্ধ। পাশাপাশি তারা হত্যাকারী যে রিমন বড়ুয়া, যার দিকে মূলত অভিযোগের তীর, সে রিমন বড়ুয়ার তদন্ত সাপেক্ষে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি যেটি ফাঁসি, সেই ফাঁসি আসলে তারা দাবি করছেন। তো দর্শক আপনারা দেখছিলেন এতক্ষণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারৈকড়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়ায় যে চেনামতি বড়ুয়াপাড়া, যেখানে মা এবং মেয়েকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকারী পালিয়ে গেছে, তাকে ধরতে এবং তার যে সর্বোচ্চ শাস্তি সেই সর্বোচ্চ শাস্তির দাবিতে এখানে যারা স্থানীয়রা আছেন, পাড়া প্রতিবেশী আছেন, সবাই দাবি জানাচ্ছেন যেন দ্রুত এই হত্যাকারীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। তো এই ছিল আসলে হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সবশেষ।